নমস্কার, আপনারা দেখছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ টেলিফোনিক অনুষ্ঠান। যেই অনুষ্ঠান আপনাদেরই জন্য, যেই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের মধ্যে সচেতনতা জাগানোই এই অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য। এবং তার সাথে অবশ্যই করে রয়েছে সুযোগ, আপনাদের সুবর্ণ সুযোগ সরাসরি টেলিফোন করে আপনাদের জীবনের যাবতীয় সমস্যা, যাবতীয় ব্যথা বেদনা রোগ সমস্ত কিছুর সমস্যার সমাধানের জন্যই কিন্তু এই সুবর্ণ সুযোগ আপনাদের কাছে এনে দেয় এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এই বিশেষ লাইভ টেলিফোনিক অনুষ্ঠান। আজকেও আমরা আলোচনা করব, আপনাদের সমস্যার সমাধান করব। তার জন্য বিশিষ্ট অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের প্রত্যেকের পরিচিত। তার সাথে আমরা আবারও একবার আলাপ করব, তাকে স্বাগত জানাবো। তবে তার আগে জানিয়ে দিই যে আপনাদের জীবনের যা কিছু ব্যথা বেদনা রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে হবে আজকের আলোচনা। সুতরাং প্রশ্নের ঝুলি নিয়ে আপনারা তৈরি থাকুন, আমাদের কাছে রয়েছে উত্তরের সমস্ত চাবিকাঠি। আমরা কিন্তু রয়েছি শুধুমাত্র আপনাদের সমস্যার সমাধানের জন্য। এক কথায় যাকে বলা যায়, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সবসময় এই কথাটাই বলে থাকে, সমস্যা আপনার, সমাধান আমাদের। আপনি নিয়ে আসবেন আপনার দৈনন্দিন জীবনের সমস্যা, আমরা দেব তার প্রতিকার, এবং সেই প্রতিকারও অবশ্যই করে কিন্তু হবে ন্যাচারাল, অর্থাৎ কিনা একেবারে প্রাকৃতিক উপায়। কোনো রকম কাটা ছেঁড়া, কোনো রকম সূচ ফোটানো, এই সব কিছুর ছাড়াই কিন্তু হয়ে যাবে আপনার দীর্ঘদিন অথবা কোনো এমন সমস্যার সমাধান যা নিয়ে হয়তো আপনি প্রতিনিয়ত অসুবিধা ভোগ করছেন। তাহলে আর দেরি না করে আমরা চটপট আরেকবার করে আলাপ করে নেব, আরেকবার করে স্বাগত জানাবো আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের, ভীষণ চেনা মানুষ ডক্টর এস ভাদুরীকে। কেমন আছেন? নমস্কার, ভালো। হ্যাঁ, আমাদের তো এটাই অলওয়েজ উদ্দেশ্য যে আমরাও ভালো থাকবো, যাতে আপনারাও ভালো থাকেন, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। তো আজকে আমরা খুব বেশি একটা সময় নষ্ট না করে সরাসরি চলে যাব আলোচনায়। ফোন আসার আগেই কিছু কথা চট করে আপনাদেরকে জানিয়ে দিতে হবে আমাদের, যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যথা হয়। কোনো ব্যথা হতে পারে আপনার জয়েন্টে, কোনো ব্যথা হতে পারে আপনার এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গে যেটা নাকি ইন্টারনাল, বাইরে থেকে আঘাত সেই অঙ্গে কখনোই লাগে না, কিন্তু তাও সেই অঙ্গে একটা সবসময় ব্যথা অনুভব করছেন। সেটা কেন করছেন, কি করলে সেই ব্যথার উপশম হবে, আজকের আমাদের আলোচনার মূলত বিষয় থাকবে এটাই। তো আমি শুরুতেই ডাক্তারবাবুর কাছ থেকে এটাই জেনে নেব যে আমাদের জয়েন্ট পেন কি কি কারণে হতে পারে। দেখুন, আমাদের জয়েন্ট পেন প্রথম যেটা বললেন, একটা হচ্ছে যে কোনো রকম চোট যদি পাওয়া যায় সেই জয়েন্টে, তাহলে জয়েন্টের পেইন সেখানে হতে পারে। তার সাথে সাথে আরো কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে বলবো যে লাইফস্টাইল ডিজিজ হিসাবে ধরা যায়, বা ধরুন ক্রনিক ডিজিজ হিসাবে ধরা যায়। সেগুলো হচ্ছে ধরুন সার্ভাইকাল স্পন্ডালোসিস, লাম্বার স্পন্ডালোসিস, ফ্রোজেন শোল্ডার, তারপরে হচ্ছে আমাদের অস্টিও আর্থরাইটিস। এইগুলোর জন্য কিন্তু আমরা দেখি যে আমাদের জয়েন্টে পেইন আসছে। তাছাড়া ধরুন অ্যানকালোজিং স্পন্ডিলোসিস, তো এরকম বিভিন্ন নাম দিয়ে আমাদের বিভিন্ন রোগ আছে যার জন্য আমাদের জয়েন্টে কিন্তু পেইন আসতে পারে। তো যাদের জয়েন্টে দীর্ঘদিন ধরে পেন রয়েছে এবং তারা অনেকেই চান না যে অস্ত্রোপচার করুক, তো তাদের কি অস্ত্রোপচার ছাড়া সেই দীর্ঘদিনের জয়েন্ট পেন সারানো সম্ভব? একদম। বিভিন্ন পেশেন্টরা আমাদের কাছে যারা আসেন, তারা অনেক সময় দেখা যায় এই ভয়টা নিয়েই আসেন যে আমার যাতে অস্ত্রোপচার না করতে হয়। আগে হয়তো কোথাও দেখিয়েছে, সেখান থেকে হয়তো সাজেস্ট করেছে যে আপনার কিন্তু এটা অপারেশনের দিকে যাচ্ছে, আপনার অপারেশন করতে হতে পারে। সেখানে বেশিরভাগই দেখা যায় যে আর্থারাইটিসের নি রিপ্লেসমেন্ট, যেটা আমরা দেখতে পাই খুব বেশি, তো সেটা হতে পারে। সেটা যেহেতু চায় না, আমাদের কাছে তখন চলে আসে যে অল্টারনেটিভ ওয়ে কি আছে, আয়ুর্বেদের মাধ্যমে কি সেখানে কিছু সুরাহা হতে পারে বা ইমপ্রুভমেন্ট হতে পারে। হ্যাঁ, অবশ্যই তার কিন্তু ব্যবস্থা আমাদের রয়েছে। কারণ আয়ুর্বেদায় শুধু কিন্তু মেডিসিনের অ্যাপ্লিকেশন তা না, যে আপনি আসলেন ওরাল মেডিকেশন হলো, শুধু তাই নয়, তার সাথে সাথে কিন্তু রয়েছে একটা বড় পার্ট আমাদের পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপি এমন একটা বিজ্ঞান যেটা শরীরকে ডিটক্সিফাই করে এবং দেখা যায় যে আমাদের যে কোনো হিলিং প্রসেসকে অনেক বেশি তাড়াতাড়ি করিয়ে দেয়। তো এই জন্যই কিন্তু দেখা যায় যে অনেক পেশেন্ট যারা আশা নিয়ে আসছে আমাদের কাছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন টেলিফোনে, দেখে নেব কে বলছেন। হ্যালো। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, বলুন কি সমস্যা রয়েছে আপনার? আমার তো গ্যাস অ্যাসিডিটি সমস্যা। গ্যাসের সমস্যা রয়েছে আপনার? হ্যাঁ।
কতদিন আমি বলছি আপনারা যে বলেন সকালে গরম জল খেতে, এখন গরম জল থেকে সবসময় গরম জলটা সবসময় খাওয়া চলবে না সকাল আর রাত শোবার সময়? আচ্ছা, দেখুন, গরম জল প্রথমে ঘুম থেকে উঠে তো অবশ্যই খাবেন, ঠিক আছে? 1 গ্লাস মিনিমাম একটা হালকা গরম জল খাবেন, তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা খুব সুন্দর পরিষ্কার হবে এবং বিভিন্ন অ্যাসিড, গ্যাস এগুলো থেকে আপনি কিন্তু বেটার থাকবেন, ঠিক আছে? আচ্ছা, রাতেও খেয়ে শোবেন কেন? রাতের বেলার পর কিন্তু খাওয়া দাওয়ার পর আমরা জল খেয়ে শোয়ার পর তারপরে কিন্তু আমাদের আর কোনো খাওয়া দাওয়া হচ্ছে না। সকালের যাতে স্টুলটা নরম হয় তার জন্য কিন্তু এটা করা দরকার। আর মাঝে মাঝে আমরা যেটা বলি যে সারাদিনই যখনই পারবেন খাবেন, কারণ হচ্ছে সেটা কি হেল্প করে আমাদের মেটাবলিজম, মানে আমাদের যে পাচন ক্রিয়াটাকে ভালো রাখতে বা সাহায্য করে ভালোভাবে কাজ করার জন্য। আর যাদের ধরুন ব্যথারও সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ঠান্ডা তাদের কিন্তু সহ্য হবে না, তাই জন্য সেটাও বলা হয় যে আপনারা কিন্তু হালকা গরম জল খাবেন। আশা করি এতে আপনার অনেকটাই উপকার হবে। এরপরও যদি আপনার মনে হয় যে না এই টোটকায় উপকার হচ্ছে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে সরাসরি এসে দেখিয়ে নিতে হবে আমাদের ডাক্তারবাবুদের। যেহেতু আপনি বললেন আপনি বর্ধমান থেকে ফোন করছেন, তাই আপনার জন্য জানিয়ে রাখি বর্ধমানে আপনি পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিভিন্ন চেম্বার। আমি একবার সকলকে জানিয়ে দিই কোন দিন কোথায় কোন ডাক্তারবাবুকে আপনারা পেয়ে যাবেন। হলদিয়াতে যারা থাকেন তারা পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়ির মানুষেরা পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে তো বললামই থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে থাকছেন ডক্টর বি শর্মা, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, আরামবাগে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ থাকছেন ডক্টর আর দে, বহরমপুরে থাকছেন ডক্টর বি শর্মা, খড়গপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, আগরতলাতে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর বি শর্মা, নিউ কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, মেচেদাতে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, শিলচরে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, নিউ আলিপুরদুয়ারে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে 15ই সেপ্টেম্বরের পর আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে 15ই সেপ্টেম্বরের পর। টেলিফোনে আরেকজন বন্ধু এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, খুব সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি আবারও ফোন করুন, অবশ্যই করে পেয়ে যাবেন লাইনে। আমরা আলোচনায় আরেকবার ফিরবো। আমরা জেনে নিলাম যে দীর্ঘদিন ধরে যে ব্যথা আপনার রয়েছে, বিশেষত জয়েন্ট পেন, সেই ব্যথা কিন্তু অস্ত্রোপচার ছাড়াও ওষুধের মাধ্যমেই সেরে উঠতে পারে। সেই ওষুধও হচ্ছে একেবারে যাকে বলে আয়ুর্বেদিক ওষুধ, মানে ভেষজ ওষুধ, যা কিনা কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই আপনাকে কিন্তু সুস্থ করে তুলবে। তবে হ্যাঁ, একটাই কথা বারবার এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার বলে থাকে, এখানে কিন্তু চিকিৎসা হয় সম্পূর্ণ রিপোর্ট বেসড, অর্থাৎ আপনাকে কিন্তু যে সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন তার একটা রিপোর্ট অবশ্যই করে করিয়ে আনতে হবে। সেই রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা চিকিৎসা করবেন এবং সেই চিকিৎসার শেষে যা ফলাফল হবে তারও রিপোর্ট আপনি পেয়ে যাবেন। তখন আপনি নিজেই সমস্তটা বিচার করতে পারবেন যে আগের রিপোর্ট কি বলছিল, এখনকার রিপোর্ট কি বলছে। টেলিফোনে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হুগলির শ্রীরামপুর থেকে বলছি। আচ্ছা, কেশব রঞ্জন অধিকারী। আচ্ছা, কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা হচ্ছে এই বর্ষাকালে যেটা হয়, পায়ের মধ্যে ওই টিমটিম ভাব, একটা হাজা ভাব চলে আসে, মানে পায়ের ওই আঙুলের মধ্যিখানে হয়, মানে দুটো আঙুলের মধ্যিখানে হয়। আচ্ছা, আপনার কি কতদিন বর্ষা থাকে অতদিন ক্রমাগত বাড়তেই থাকে। তো এই রোগ থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে? আচ্ছা, আপনার কি জল ঘাটাটা বেশি হয়, মানে জল? হ্যাঁ, আমরা তো এখানে রান্নাঘালা দিকে থাকি, এখানে মাঠ ঘাট আছে, এখানে জল জমে সেখানে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে হাজা যেটা বলছেন, এটা কিন্তু সবচেয়ে এর শত্রু হচ্ছে আপনার জল, ঠিক আছে? মানে জল সেই চামড়াগুলোকে কিন্তু আস্তে আস্তে ড্যামেজ করে দেয়,
মনে হয় যেন খেয়ে নিয়েছে চামড়াগুলো। আস্তে আস্তে সেখানে কিন্তু চুলকোয়, ব্যথা হয়, কষ্ট হয়, সব এই প্রবলেমগুলো কিন্তু আপনার মধ্যে নিশ্চয়ই আছে। আচ্ছা, তো এর জন্য প্রথম যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনার পায়ের যতটা পারবেন সম্ভব সেটাকে ড্রাই করতে হবে। সেটা স্নান করার পরে হোক বা আপনি বাইরে গিয়ে কোথাও জল টাচ করছেন সেখানে হোক, আপনার পা যাতে না ভেজে জলে সেটা সবসময় মাথায় রাখতে হবে। এবং স্নান করার সময় হলে তাহলে তাড়াতাড়ি করে কিন্তু সেটা মুছে একদম ড্রাই করে ফেলতে হবে। পায়ের প্রত্যেকটা আঙুলের মাঝখানে কিন্তু হ্যালো? এই প্রবলেমটা, জল জমার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন প্রথম। তার সাথে সাথে আমরা কিছু আপনাকে মেডিসিন দেব, আপনি আমাদের কাছে আসবেন। মেডিসিনগুলো দিলে তাহলে এই যে ক্ষয়ক্ষতিটা হওয়া শুরু হয়েছে চামড়ার মধ্যে, এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর ক্ষয়ক্ষতি হবে না এবং আস্তে আস্তে আপনার চামড়া আগের মতোই কিন্তু হয়ে যাবে। তো এটার জন্য আপনার আসতে হবে, একবার দেখাতে হবে। আর যতদিন না আসতে পারছেন ততদিন কিন্তু মাথায় এটা রাখবেন যাতে পা জলে না ভেজে, তাহলে কিন্তু এটা বাড়তে থাকবে। আপনি যেহেতু বললেন আপনি শ্রীরামপুর থেকে বলছিলেন, আপনার জন্য জানিয়ে রাখি আপনার বাড়ির কাছাকাছি হচ্ছে বেলুড়ে চেম্বার রয়েছে। এছাড়াও কিন্তু হাওড়ার 2 জায়গায় চেম্বার রয়েছে, বাল্টিকুড়ি এবং শিবপুর। তবে শ্রীরামপুরের সব থেকে কাছাকাছি বেলুড়, যেহেতু আপনি এক ট্রেনে চলে আসতে পারবেন। একটা অবশ্যই করে হেল্পলাইন নাম্বারে ফোন করে আসবেন, 9830235527 অথবা 9830235537 নাম্বারে। এছাড়াও কলকাতায় 3 জায়গায় রয়েছে আমাদের চেম্বার, হাতিবাগান, ল্যান্সডাউন এবং আমতলা। এছাড়াও মধ্যমগ্রাম কিন্তু আমাদের হেড অফিস রয়েছে, সেখানেও এসে আপনি অবশ্যই করে দেখাতে পারেন। টেলিফোনে অনেকক্ষণ ধরে একজন অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি রানাঘাট থেকে রিয়া চক্রবর্তী। হ্যাঁ, বলুন কি সমস্যা রয়েছে? ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন, আমার মাথার বিগত কয়েকদিন ধরে প্রচন্ড যন্ত্রণা। মাথার কোথায় যন্ত্রণা করছে? মাথার মিডিলটা করে একটু লাইটে বেশিক্ষণ থাকলে বা টিভির দিকে একটু বেশি থাকলে। আচ্ছা, এটা আপনার কি, হ্যাঁ, প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে। আপনার কি দেখতে কোনো অসুবিধা হয় বা চোখের কি কোনো পাওয়ারের ডিফারেন্স এসছে? না না, দেখতে অসুবিধা হয় না, তবে নিচের চোখে নিচের জায়গাগুলো প্রচন্ড জ্বালা করে। চোখের নিচে জ্বালা করছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এটা অনেক কিছু হতে পারে। আপনার যেমনি লাইট সহ্য হচ্ছে না, ব্যথা হয় বা বেশিক্ষণ তাকিয়ে, অনেক সময় চোখের পাওয়ারের থেকে এটা হয়, সেটা একটা কারণ হতে পারে। হতে পারে যে আপনার মাইগ্রেনের সমস্যা আছে। আবার এমনও হতে পারে যে আপনার সাইনাসের সমস্যা আছে, যে আপনি বলছেন ঠিক চোখের নিচটার দিকে ব্যথা করে, জ্বালা করে। তো এটা কিন্তু জিনিসটা ছোট নয়, ঠিক আছে, এটাকে কিন্তু ছোট করে দেখবেন না, তাহলে প্রবলেমটা বাড়বে। কিন্তু এটার সমাধানও আছে। যেরকমই হোক কারণটা, যদি চোখের পাওয়ারের ব্যাপার থাকে, আমাদের এখানে কিছু ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদা পঞ্চকর্মায়, যেটা চোখের পাওয়ারটা যাতে ফিরে আসে বা চোখের পাওয়ারটা যাতে আর না বেড়ে যায়, ঠিক আছে, সেগুলোর জন্য ট্রিটমেন্ট আছে। সেটা আপনার জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে যদি ওই প্রবলেমটা থেকে আপনার হয়ে থাকে। যদি মাইগ্রেনের প্রবলেম হয়, তারও কিন্তু ট্রিটমেন্ট আছে। যদি দেখা যাচ্ছে সাইনোসাইটিস হচ্ছে, মানে সাইনাসের সমস্যা হচ্ছে, সেখানেরও ট্রিটমেন্ট আছে। ব্যাপারটা হচ্ছে প্রথমে আমাদের ডায়াগনোসিস করতে হবে যে রোগটা কি। ডায়াগনোসিস হয়ে গেলে কিন্তু তার ট্রিটমেন্ট খুব ইজিলি হয়ে যায়। আমাদের এখানে কিন্তু সেরকম সব ব্যবস্থা রয়েছে। এবার ডায়াগনোসিস করার জন্য কি করতে হবে, আপনার একবার আসতে হবে আমাদের কাছে। আমাদের এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আসার পর আপনার সাথে কনসাল্ট করে, আপনাকে ডক্টররা আমাদের টিমের কনসাল্ট করবে। কনসাল্ট করার পর আপনাকে একটা সাজেশন দেবে যে কি করা উচিত না উচিত। কোনো টেস্ট করতে হলে টেস্টটা আমরা বলবো, সেভাবে টেস্টটা করে আবার নিয়ে আসবেন পরের দিন। এবং সেইভাবে যখন ট্রিটমেন্ট চলবে, দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা সলভ আউট হয়ে যাচ্ছে। জীবনকে যতটা সুন্দর করে, যতটা সুস্থ করে রাখা যায়, ততটাই কিন্তু আমাদের শেষ পর্যন্ত গিয়ে সেই চেষ্টাটা করতে হবে। কিন্তু সেই শেষ পর্যন্ত যেতে গিয়ে যদি আপনি দেখেন যে একটা রোগ সারাতে গিয়ে আরেকটা রোগের নতুন উপসর্গ দেখা দিচ্ছে, সেটা কিন্তু মোটেই সুখকর নয়। আমরা তো জীবনে সব থেকে বেশি যেটা চাই, জীবনের মূল সম্পদ বলতে আমরা যা বুঝি, তা কিন্তু সুখ শান্তি। এবং সেই সুখ শান্তি তখনই থাকবে যখন আপনি যেই রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই রোগ সম্পূর্ণভাবে সারিয়ে তুলে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনযাপন করতে পারবেন। এবং তার জন্যই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার বারবার করে এই কথাই বলে থাকে যে আসতে হবে একবার
দেখাতে হবে। এবং যদি আপনি চান যে আপনার কোনো রোগ যেটা নাকি খুব ছোট ছোট কিছু সিমটমস আপনাকে দিচ্ছে, সেটা হয়তো এখনো সেই স্টেজে পৌঁছয়নি যেখানে আপনাকে ওষুধ খেয়ে চিকিৎসা করিয়ে সারাতে হবে, হয়তো কিছু সামান্য টোটকা, যাকে আমরা বলে থাকি জীবনদায়ী টোটকা, সেরকম কিছু টোটকার মাধ্যমেও কিন্তু আপনারা একেবারেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। কিন্তু তার জন্য যেটা করতে হবে, অবশ্যই করে আসতে হবে, জানতে হবে। সবসময় চিকিৎসা করানোই কিন্তু মূল লক্ষ্য নয়, আমাদের কিন্তু আরো একটা লক্ষ্য রয়েছে, যার জন্য এই টেলিফোনিক অনুষ্ঠান, যার জন্য আপনাদের বারবার করে আসতে বলা, তা হচ্ছে আপনাদের মধ্যে সচেতনতা জাগানো, জীবনকে সুন্দর করে তোলার জন্য আরো একটি নতুন প্রচেষ্টা শুরু করেছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যার নাম হচ্ছে লা এলিগেন্স। সেইখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিউটিফিকেশনের পদ্ধতি পেয়ে যাচ্ছেন। সেখানে আপনারা আপনাদের চুল, ত্বক ইত্যাদি যাবতীয় সমস্যা নিয়ে যারা ভোগেন তারা চলে আসতে পারেন এবং দেখিয়ে নিতে পারেন আমাদের বিশেষজ্ঞদের সাথে। এরও কিন্তু চিকিৎসা রয়েছে আয়ুর্বেদিকে। আমরা জানি যে কিভাবে এখন আমরা ভীষণভাবে জৈবিক পদার্থের উপরে জোর দিচ্ছি, কিভাবে আমরা চাইছি যে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ না করে আমাদের চুল, ত্বক সবকিছু সুন্দর করে তুলবো। সেই চেষ্টাই করছে লা এলিগেন্স বিশেষজ্ঞদের মাধ্যমে। তো আজকে আমাদের যে আলোচনা রয়েছে তা হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা বেদনা নিয়ে। আমরা জয়েন্ট পেন নিয়ে ইতিমধ্যে কথা বলেছি, এবারে কথা বলবো সেই ব্যথা বেদনাগুলো নিয়ে যেগুলো হয়তো আপনি অনেক ছোটবেলায় খুব স্বাভাবিক কোনো ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে, যেমন খেলতে গিয়ে পড়ে গিয়ে চোট, যেমন ভাই বোনের সাথে খুনসুটি করতে গিয়ে, মারপিট করতে গিয়ে কোথাও চোট, সেগুলো তখন একেবারেই আমল দেননি, কিন্তু যত বয়স আপনার বাড়ছে তত দেখছেন সেগুলো ফুলে ফেঁপে উঠছে, সেগুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছে, সেগুলো বড় কোনো আকারে ধীরে ধীরে রূপান্তর হচ্ছে। সেটাকে আপনি কি করে আটকাবেন? মানে ছোটবেলায় যারা এখনো ছোট আছে তাদের অভিভাবকদের জন্য আমাদের এই মেসেজ, যে তারা ছোটবেলায় পাওয়া এই ধরনের আঘাতকে, কোন আঘাতকে সিরিয়াসলি নেবেন এবং কোন আঘাতকে আপনারা শুধুমাত্র অল্প মলমের মাধ্যমেই বা অল্প টোটকার মাধ্যমেই সারিয়ে তুলতে পারবেন। দেখুন, এই আঘাতগুলো যেগুলো আমরা দেখতে পাই, যে ধরুন ছোটবেলায় অনেক হয়ে গেছে, আগে ব্যথাটা পেয়েছিল, যদি দেখা যাচ্ছে যে আঘাতটা আগে হয়েছে, পরে আবার সেটা যখন রিকারেন্ট হলো, যে আবার আপনি ব্যথাটা ফিল করছেন, এবার কিছু ঘরোয়া টোটকা আছে, সেগুলো যদি করে দেখছেন যে ঠিক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু চিন্তা নেই। যেমন ধরুন, আমরা সবসময় বলে থাকি যে যেখানে আঘাত হয়েছে সেখানে কিন্তু ব্লাড সার্কুলেশনের, বা যেখানে পেইন হচ্ছে, বেটার টু সে, যে সেখানে কিন্তু ব্লাড সার্কুলেশনের অনেক সময় অবস্ট্রাকশন আসে এবং নার্ভের ওপর চাপ পড়ে। এবার নার্ভ কিন্তু খুব যদি সেটা খুব ঠান্ডা, দেখবেন নার্ভ কিন্তু আমাদের শিথিল হয়ে থাকে এবং মাসেল ক্র্যাম্পও হয়, ঠিক আছে? তো তার মানে আমাদের ঠান্ডাটা সেই সময় দিলে খুব একটা সুবিধা হবে না। কি করতে হবে? ক্রনিক পেইনের জন্য আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশনটা বাড়াতে হবে, ভ্যাসোডাইলেশন বলে ওটাকে। কি করতে হবে? একটা পাত্রে আমরা ঠান্ডা জল নিলাম, একটা পাত্রে গরম জল নিলাম, ঠান্ডা জল গরম জল, কন্ট্রাস্ট বা ঠান্ডা জল গরম জল, ঠান্ডা জল গরম জল, এইভাবে যদি আমরা করতে পারি কিছুক্ষণ, তাহলে আস্তে আস্তে দেখা যাবে ব্লাড সার্কুলেশনটা, অবস্ট্রাকশনটা কাটছে বা ব্লাড সার্কুলেশনটা সুন্দর মতো হচ্ছে। তাতে কি হবে? আমাদের ওই পেইন গুলো আস্তে আস্তে কমে যাবে। এটা একটা গেল। তারপরে আবার দেখতে হবে যে আমাদের যে জয়েন্ট গুলো, যে ব্যথাটা এখন আমি ফিল করছি, আগে হয়তো অনেক আগে কোনো একটা চোট পেয়েছিলাম বা কিছু, যে সেখানে স্টিফনেস চলে আসছে কিনা। যদি স্টিফনেস চলে আসে, আমাদের নজর করতে হবে যে আমার মুভমেন্টের সাথে সাথে আস্তে আস্তে স্টিফনেস গুলো কমছে কিনা। তার জন্য কিছু আমাদের এক্সারসাইজ করা উচিত, যেই এক্সারসাইজ গুলো করলে আমাদের জয়েন্ট মুভমেন্টটা স্মুথ থাকবে। যদি দেখা যাচ্ছে এগুলো করে কিছু ঠিক হচ্ছে না, তাহলে বুঝতে হবে ভেতরে কিন্তু সমস্যাটা বাড়ছে আস্তে আস্তে। সেখানে অনেক সময় দেখা যায় মাসেলের মধ্যে স্প্যাজম চলে আসে, ঠিক আছে, যেটা আমরা খুব দেখতে পাই ফ্রোজেন শোল্ডারের মধ্যে। এই যাদের ফ্রোজেন শোল্ডারের পেশেন্টকে জিজ্ঞাসা করলে সে বলতে পারে না তার কি চোট পেয়েছে কিনা। অনেকক্ষণ ভাবতে ভাবতে হয়তো কেউ বললো যে হ্যাঁ, আমি একবার বাসের হ্যান্ডেল ধরে রেখেছিলাম, অনেক জোরে জার্ক হয়েছিল, জার্ক হওয়াতে আমার টান লেগেছিল, এখানে ব্যথা হয়ে গেছিল, তারপর আমার আস্তে আস্তে কমে গেছে, একটা ট্যাবলেট খেয়েছিলাম। এই যে তখন কমে যাওয়ার পর সেটার আর কোনো সমস্যা হয়নি, কিন্তু কোনো অ্যাক্টিভিটি হয়তো সে বারে বারে করতে 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 অনেক বছর পর হয়তো দেখা গেল সেই প্রবলেমটা চলে এসছে। কি, ওখানে মাংসপেশিগুলো কিন্তু একটা মানে কি বলবো, আঠার মতো সৃষ্টি করে দিয়েছে, জট পাকিয়ে যায়।
তার জন্য কি হচ্ছে, নর্মাল মুভমেন্ট করে হাতটা আর তোলা যাচ্ছে না, তাহলে কিন্তু এখন ট্রিটমেন্টের দরকার আছে। তার জন্য যদি যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেকের হাঁটুর প্রবলেম আমরা ভাবি যে সবসময় যে সেটা কারণটা যে অস্টিও আর্থারাইটিস হয়েছে তাও নয়। অনেক সময় দেখা যায় যে আমাদের ওজন, শরীরের ওজন অনেক বেশি আছে, যেটা আমার মানে কোমরের এবং হাঁটুর হাড় নিতে পারছে না, ক্যারি করতে পারছে না। সেই সময় কিন্তু আমি জোর করে করে হাঁটবো এবং ব্যথা আমার থাকছে, হয়তো আমি কাউকে বলছি না বা বুঝতে দিচ্ছি না, ব্যথা থাকছে। এবং অনেকের হাঁটার ধরনই দেখবেন বদলে যায়। কেউ কেউ দেখা যাচ্ছে যে মানে পাটা ফেলছে, পুরোটা পা ফেলার পর পুরো বডিটাকে টেনে নিয়ে আবার সামনে যাচ্ছে, এরকম দেখা যায়। বা পা বেঁকে যাচ্ছে, বেঁকে বেঁকে হাঁটছে। ঠিক আছে, এগুলো নজর করলেই দেখতে পাবেন। এই কন্ডিশনে যদি কেউ চলে যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে। ঠিক আছে, তো এরকম আলাদা আলাদা কারণ আছে, কখন আপনি ঘরোয়া কোনো কিছু করে আপনি ঠিক থাকতে পারবেন, কখন আপনি ডাক্তারবাবুদের কাছে এসে দেখাতে হবে। একদমই তাই। ঘরের মধ্যে বসে থেকে কিন্তু কোনো রোগেরই সমাধান হবে না, তার জন্য টেলিফোনটা তুলতে হবে, ফোন করতে হবে। এই মুহূর্তে লাইভ টেলিফোন অনুষ্ঠানের আপনাদের জানতে হবে যে কি সমস্যাতে আপনি ভুগছেন এবং তার কি প্রতিকার রয়েছে। যদি তাতে কাজ হলো খুব ভালো কথা, যদি না হলো তাহলে ফোনটা করতে হবে হেল্পলাইন নাম্বারে এবং চলে আসতে হবে আপনার বাড়ির কাছাকাছি যে কোনো এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বারে। আমরা দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বলুন। বর্ধমান থেকে অরুণ সাঁতরা বলছি। আচ্ছা, কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা হচ্ছে পেটেতে কিছুদিন ধরেই মানে প্রবলেম হচ্ছে, গ্যাসের প্রবলেম হচ্ছে, তার সাথে একটু মুখে যেন একটু গ্যাস হচ্ছে। পেটের প্রবলেম হচ্ছে, তার সাথে গ্যাস আছে, তাই তো? হ্যাঁ আপনার পটি ক্লিয়ার হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয় কিছু, মাঝে মাঝে মানে রেগুলার ক্লিয়ার হয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার খাবার ধরনগুলো কেমন? মানে তার মধ্যে কি অতিরিক্ত মাত্রায় তেল মশলা বেশি খাচ্ছেন বা বাইরের খাবার বেশি খাচ্ছেন? তেল মশলা একটু বেশি হয়। তেল মশলা একটু বেশি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি কি করবেন আর কিভাবে মেনটেন করতে হবে। দেখুন, প্রথম কথা আপনার যেটা করতে হবে, এই তেল মশলা অতিরিক্ত খাওয়াটাকে বন্ধ করতে হবে। বাড়িতে যদি রান্না যে করছে তাকে বোঝাতে হবে যে তেল মশলাটা আপনার জন্য ভালো না, কারোর জন্যই ভালো না, কিন্তু আপনার যেহেতু সমস্যাটা হচ্ছে আপনি তো খুব তাড়াতাড়ি সেটার কিন্তু নজর দিতে হবে। যদি দেখছেন বাড়িতে ওরকম ভাবে খাওয়া হচ্ছে না, তাহলে কি করবেন, ভাত যদি খান বা রুটি খান সেটা ডাল দিয়ে খাবেন। ডালটার মধ্যে কিন্তু মশলা সবচেয়ে কম পড়ে। সেকেন্ড যেটা করবেন, কিছু বয়েলড জিনিস কিন্তু আমরা খেতেই পারি। বয়েলড জিনিস যেমনি সবজিগুলো, ধরুন আলু আছে, পটল আছে, ঝিঙে আছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা খেতেই পারি। এই জিনিসগুলো খেলে কিন্তু আমরা যদি সেদ্ধ খাই তাতেও কিন্তু আমাদের ভালো লাগবে। তো এগুলো খেতে পারেন। তার পাশাপাশি কি হচ্ছে, ডালের মধ্যে কিছু ভেজিটেবলস দিয়ে দিতে বলবেন। ধরুন লাউ আছে, যেগুলো আপনি খেতে ভালোবাসেন সেগুলো দিয়ে দিতে বলবেন। তাহলে আপনার শরীরে কিন্তু ভেজিটেবলস গুলোও ঢুকছে। ডাল খাচ্ছেন, ভেজিটেবলস খাচ্ছেন। এইবার আসি আমি মাছ, মাংস, ডিম এগুলোর দিকে। যদি ডিমটাকে একটু অ্যাভয়েড করবেন, অনেকে ডিমের কিন্তু গ্যাস হয়ে যায়। তো ইনিশিয়ালি মাছ খাবেন বা চিকেন খাবেন, রেড মিট খাবেন না, এগুলো পরিমাণে কম খাবেন। এবং কি করতে হবে, যে কারিটা রান্না হচ্ছে বা ঝোলটা রান্না হচ্ছে সেটার থেকে তুলে নিয়ে খাবেন। সেই ঝোলটা বা গ্রেভিটা যেটা থাকছে ওটা খাবেন না। তাহলে দেখবেন আপনার প্রবলেম কিন্তু অনেকটা সলভ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ব্রেকফাস্ট একদম সকালের দিকে করবেন, ঘুম থেকে উঠেই তার 40 মিনিট 1 ঘন্টার মধ্যে। লাঞ্চটা করবেন মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে। ডিনারটা অনেক রাতে না করে চেষ্টা করবেন যে মোটামুটি 8:30 9টার মধ্যে ডিনারটা করে নিতে। তারপরে আপনি জেগে থাকুন 1-2 ঘন্টা, সেটা বেটার। আর রাতের ঘুমটা যাতে ঠিক হয়, সাউন্ড স্লিপ হয়, যাতে বারে বারে ভেঙে না যায়, সেটা মাথায় রাখবেন। এইভাবে একটু মেনটেন করুন। আর জল খাবেন পর্যাপ্ত পরিমাণে, তাহলেই দেখবেন আপনি কিন্তু অনেক সুস্থ থাকছেন। এগুলো কিছুদিন করুন, করে যদি দেখছেন তাও কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না, তাহলে বলবো ভেতরে কিন্তু দেখা হয়তো লিভারের প্রবলেম আপনার আসছে। তার জন্য একবার আমাদের কাছে চলে আসবেন। আমাদের এখানে এলে আমরা জেনে যাব বা বুঝে নিতে পারবো যে লিভারের কোনো সমস্যা হচ্ছে কিনা। সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে। ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে পুরো প্রবলেমটাই কিন্তু পার্মানেন্টলি ঠিক হবে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আমাদের ছোটবেলায় লেগে থাকা কোনো চোট বড়বেলায় কিভাবে সেটা এফেক্ট করতে পারে আমাদেরকে, এবং আমরা জেনেছি যে জয়েন্ট পেনের ক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। এবারে আমরা আসি এমন কিছু রোগ
সমস্যা নিয়ে, যা কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে ভুগিয়ে যাচ্ছে এবং বয়সের সাথে সাথে তা কমার কোনো লক্ষণ আমরা দেখি না, সেটা দিনকে দিন শুধুমাত্র বাড়তেই থাকে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য, মানে খুব কমন ডিজিজ আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে কিন্তু স্পন্ডিলাইটিস। এবং সেটা যে শুধুমাত্র বয়স্কদেরকে এফেক্ট করছে তাই নয়, সব থেকে সমস্যার জায়গা হচ্ছে যারা প্রতিনিয়ত বাসে ট্রামে যাতায়াত করে অফিসে গিয়ে কাজ করছে, এই ভিড় সামলে, এই ওয়েদার সামলে, তাদেরকে এটা সব থেকে বেশি এফেক্ট করছে। কারণ এখন অধিকাংশ কর্মক্ষেত্রেই দেখা যায় সারা দিন বসে বসে কাজ করতে হয়, এবং তাদের যে এই জার্নিটা রয়েছে, এই যে বাসে ট্রামের ঝাঁকুনি, এই সমস্ত কিছু তাদেরকে এফেক্ট করছে। বা যারা সারাদিন ধরে ড্রাইভ করছে, টু হুইলার হতে পারে বা ফোর হুইলার হতে পারে, এক একজনকে এক এক রকম ভাবে এফেক্ট করছে। মানে অধিকাংশ কাজটাই আমরা দেখতে পাচ্ছি আজকাল আমাদের কিন্তু এক জায়গায় বসে হচ্ছে, বা যেটুকু যাতায়াত হচ্ছে সেই যাতায়াতটা আমাদের শরীরের সমস্ত এক্সারসাইজের কিন্তু সমসাময়িক হচ্ছে না। আগেকার দিনে অনেক হেঁটে যাওয়ার ব্যাপার থাকতো, এখন হাঁটাটা আমরা ভীষণভাবে অ্যাভয়েড করতে করতে একেবারে মানে পাড়ার মোড়ের দোকানে যেতে গেলেও আমরা একটা যানবাহন খুঁজে নিই, কিংবা নিজেদের যানবাহন চালিয়ে চলে যাই। অনেকেই মনে করেন যে হ্যাঁ আমি তো সাইকেল চালিয়ে যাচ্ছি, অনেকেই এটা করে থাকেন যে বাইক গাড়ি না, আমি সাইকেল চালাবো। সাইক্লিং খুব ভালো এক্সারসাইজ, জিমে গিয়ে পয়সা দিয়ে কেন সাইকেল চালাবো, আমি একটা সাইকেল কিনে নেব, যেটা আমি এক্সারসাইজও হলো, আমার যাওয়াটাও হলো। কিন্তু সেটা আদেও কি আপনার জন্য উপযুক্ত হচ্ছে? এতে কি আপনার স্পাইনাল কর্ড বা হাঁটুতে কোনো রকম জোর পড়ছে না? সেটা আপনি কি করে জানছেন? সেটা জানানোর জন্যই কিন্তু রয়েছে বিশেষজ্ঞরা। তো এবারে আমার ডাক্তারবাবুর কাছে এই প্রশ্নটাই থাকবে যে এই দৈনন্দিন জীবনে যারা এই ধরনের কাজকর্মের মধ্যে যুক্ত রয়েছেন, যাদের দিনরাত ড্রাইভ করতে হচ্ছে, বিশেষত টু হুইলার, ফোর হুইলারের ক্ষেত্রে তাও একটু হয়তো কমফোর্ট রয়েছে, কিন্তু টু হুইলার যেখানে কোনো ব্যাক সাপোর্ট নেই, এবং তারা সেটা চালিয়ে এমন একটি কর্মক্ষেত্রে পৌঁছচ্ছেন যেখানে তাদের সারাদিন বসে কাজ করতে হচ্ছে, চেয়ার ছেড়ে ওঠার সম্ভাবনাই নেই, সেক্ষেত্রে তারা কি করবে? দেখুন, প্রথম কথা যেটা আপনি বললেন যে এই যে অতিরিক্ত সাইকেল চালানো বা টু হুইলার চালানো, এগুলো বা গাড়ি চালানো, সবগুলোই কিন্তু শরীরকে ক্ষতি করে। আমাদের স্পাইনের ওপরে কিন্তু বিশাল একটা এফেক্ট হয়, আমাদের মেরুদণ্ডের হাড়ের ওপরে। এবং তার পাশাপাশি যারা ধরুন 8 ঘন্টা 10 ঘন্টা শুধু চেয়ারে বসেই কাজ করছে, এদের মেইন প্রবলেমটা কি হয় যে যখন তারা কোনো কিছুতে ইয়ে করে, মানে চড়ে টু হুইলার ফোর হুইলারে, তখন ঝাঁকুনিটা খুব লাগে। কারণ ফোর হুইলারে যেটা বললেন, একটা তো ব্যাক সাপোর্ট থাকে, কিন্তু টু হুইলারে একদমই থাকে না। তার জন্য কি হয়, জার্কটা অনেক বেশি পড়ে। যতটাই অ্যাবজর্ব করুক শক অ্যাবজর্বার, কিন্তু তবু কিন্তু জার্কটা পড়ে। সাইকেলে, রিক্সা, এগুলো কিন্তু আরো বেশি। তো দিনের পর দিন ওটা হতে হতে কি হয়, অনেক সময় কি হয়, ওখানে কিন্তু যে নার্ভগুলো আছে সেই নার্ভের উপরে চাপ পড়া শুরু হয়ে যায়। আর এটা আরো বেশি হয় তাদের, পুরুষ বা মহিলা যাদের ওজন বেশি। দেখবেন যাদের ওজন বেশি তাদের কোমরের ব্যথা কিন্তু বেশি থাকে। একজন রোগা স্লিম মানুষের থেকে যাদের ওজন বেশি তাদের কিন্তু এই ব্যথার ব্যাপারটা বেশি থাকে হাড়ের মধ্যে। কারণ হচ্ছে তাদের হাড় বহন করতে পারে না ওই এক্সট্রা ওজনটা, প্রথম কথা, যেটা মানে স্বাভাবিক না সেই এক্সট্রা ওজনটা। এবং তার সাথে সাথে কি হয় যে আমাদের যে মেরুদণ্ডের হাড়, সেটার যে শেপটা, সেটাও নষ্ট হয়। শেপটা নষ্ট হলে অটোমেটিক কিন্তু এই ব্যথা বাড়তে থাকে। এদের জন্য প্রথম কি করতে হবে, রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। কিছু এক্সারসাইজ যেটা জয়েন্টগুলোকে স্মুথ রাখবে, মোবিলাইজড রাখবে, কিছু এক্সারসাইজ যেটা শক্তি বাড়াবে সেই জায়গার মাসেলগুলোকে। তো এই এক্সারসাইজগুলো করলে তাদের এই দুটো বেনিফিট হবে কি, তখন যখন তারা বসে থাকবে বা জার্ক করবে, তখন কিন্তু মাসেলগুলো সেগুলোকে ধরে নেবে। তাতে কি হবে, ব্যথাটা কিন্তু অত আসবে না বা কষ্টটাও হবে না। তো এরকম কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া উচিত। আর যাদের অলরেডি এই সমস্যায় ভুগছেন অনেক দিন ধরে, কোনো কিছু করেও হচ্ছে না, ডাক্তার বলে দিয়েছে অপারেশন করতে হবে, কারো দেখা যাচ্ছে স্লিপ ডিস্ক হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রোগ কিন্তু আমরা নাম শুনতে পাই। সেগুলো যারাই দেখছেন ফেস করছেন, তারা যদি না সেরে গিয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আমাদের এনবিপিতে আসুন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসুন। এখানে আয়ুর্বেদের দ্বারা কিন্তু বিভিন্ন রোগের কিন্তু খুব সুন্দর সমাধান হয়। একেবারেই তাই, এনবিপি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু এই রকম সমস্ত রোগের এক জায়গায় একসাথে সমস্তটা উপশম করার জন্যই রয়েছে, যেখানে আসলে আপনি আপনার মানে একেবারে যাকে বলে মাথার
চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান এক জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন। সেরকম ভাবেই আমরা দেখে নেব যারা ইতিমধ্যে আমাদের কাছে এসেছেন এবং উপকৃত হয়েছেন তারা কি বলছেন। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল, আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। হ্যাঁ, আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে আসলে তারা তারা- ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার এটা বিশ্বাস। আচ্ছা, হ্যাঁ, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার ইয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ। আপনারা দেখলেন কিভাবে একজন মানুষ যে কিনা দীর্ঘদিন ধরে একটা সমস্যার মধ্যে ছিলেন তাকে কত সহজে কত সরল উপায়ে তার কিন্তু উপশম করে দিয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। ঠিক এইভাবেই আপনিও আপনার নিজের সমস্যার সমাধান একদিন এরকম ভাবে লাইভ টিভিতে সকলকে জানাতে পারেন। কিন্তু কি করে জানাবেন? তার জন্য তো আসতে হবে, তার জন্য হেল্পলাইন নম্বরে ফোনটা করতে হবে 9830235527 অথবা 9830235537। সর্বদা আপনাদের জন্যই খোলা রয়েছে, শুধুমাত্র আপনাদের ফোনের অপেক্ষাতেই কিন্তু আমরা রয়েছি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি টপিক কভার করে ফেলেছি। এরপরেও যে ব্যথাগুলো রয়ে যায় তা হচ্ছে ইন্টারনাল পেইন, অর্থাৎ যে অঙ্গে বাইরে থেকে চোট লাগার কিন্তু কোনো সম্ভাবনা নেই। যেরকম খুব স্বাভাবিক একটা ব্যথা হচ্ছে স্টমাক এক, মানে পেটে ব্যথা। বিভিন্ন কারণে হয় আমাদের পেটে ব্যথা, আমরা প্রচুর ফোন পাই, আজকেও পেয়েছি গ্যাসের ব্যথা। তো এই গ্যাসের ব্যথা ভেবে অনেক সময় আমরা কিন্তু অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে, কিন্তু আমরা ভেবে নিচ্ছি গ্যাসের ব্যথা, এবং গ্যাসের ব্যথা ভেবে আমরা গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছি। তাতে কিন্তু আপনার আদৌ কোনো উপকার হচ্ছে না, হচ্ছে অপকার। সেটা আপনি কি করে বুঝবেন যে কখন আপনার পেটে কোন ব্যথাটা হচ্ছে? সেটাই আমরা জেনে নেব ডাক্তারবাবুর কাছ থেকে। দেখুন, এই যে পেটের যে ব্যথা বিভিন্ন রকম হয়, এগুলোর কিন্তু অনেকগুলো কারণ থাকে। প্রথমে হচ্ছে বলবো আমাদের যদি হজমটা ঠিক না হয়। হজমটা মানে কি? আমি বলবো যে আমাদের যে যেটা ডাইজেস্টিভ ফায়ার বলা হয়, বা বলবো যেটা জ্যাঠা অগ্নি, মানে আমাদের হজম হতে যে সাহায্য করে সেই অগ্নি যদি ঠিক মতো কাজ না করে তাহলে কিন্তু আমাদের হজম ঠিক মতো হবে না। হজম যদি ঠিক মতো না হয় তখন কি হবে? সেখানে পেইন হবে, কারণ হচ্ছে সেখানে অ্যাসিড বেড়ে যেতে পারে বা গ্যাসের সৃষ্টি হতে পারে। তাহলে এই গ্যাসের সৃষ্টি হয় কারণ কি? যদি দেখা যাচ্ছে সেখানে কনস্টিপেশন হচ্ছে, আমার যে খাদ্য খাবারগুলো খাচ্ছি সেটা তো হজম যখন হবে তখন দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে ভালো পার্ট, যেটা বেরিয়ে চলে যাবে আমার শরীরে, ব্লাডে মিশবে, শরীরকে বাঁচিয়ে রাখবে, বিভিন্ন কাজ করতে ক্ষমতা দেবে, শক্তি দেবে। আরেকটা পার্ট যেটা খারাপ, সেটা অপ্রয়োজনীয়, সেটা শরীরের থেকে বেরিয়ে যাবে আমাদের মল হিসাবে। এটা হয়ে গেল। কিন্তু যখনই আমাদের হজম ঠিক মতো হবে না তখন কি হবে? খাবারটা ভেতরে রয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কোনো কোনো সময় সেটা আমাদের যে পায়খানাটা সেটা লুজ মোশন, মানে পাতলা পায়খানা হিসাবে যাচ্ছে, সেটার মধ্যে দেখবেন হজম হয়নি, দেখবেন খাওয়া দাওয়াগুলো একটা বাজে একটা স্মেল থাকবে, খাওয়া দাওয়াগুলো যেমন খেয়েছিলেন হয়তো সেরকমই অনেক সময় বেরোলো, সেটাও হতে পারে, কারণ হজমটা ঠিক মতো হচ্ছে না। ঠিক আছে?
তো সেটা গন্ডগোল, সেখান থেকে পেটের ব্যথা সেখানে হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেক সময় আপনি যেটা খেলেন, খাওয়া দাওয়াটা ঠিক মতো হজম হলো না, বা ধরুন হজম হওয়ার পরেও যেটা বর্জ্য পদার্থ সেটা শরীর থেকে বেরাতে পারছে না। বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে যে আপনার জলের পরিমাণ কম নিচ্ছেন, অথবা দেখা যাচ্ছে যে আপনি ফাইবার জাতীয় খাবার একদমই খাচ্ছেন না, ঠিক আছে, আনডিজলভড ফাইবার যেগুলো বলে, তখন কিন্তু আপনার এই প্রবলেমটা হতে পারে। দুটো ক্ষেত্রেই কিন্তু পেটের মধ্যে ব্যথা আসতে পারে, এটা খুব সাধারণ। আরও আছে, যেমন ধরুন লিভারের পেইন হতে পারে অনেক সময়, যদি গ্যাস্ট্রাইটিস হয়, মানে গ্যাস্ট্রিক মানে আমাদের স্টমাকটার যদি ইনফ্লেমেশন হয়, মানে কোনো কারণে, সেখানে হতে পারে। গ্যাস্ট্রিকের মধ্যে অনেক সময় ঘা হয়, যেটাকে আলসার বলা হয়, তো সেখান থেকেও পেইন হতে পারে। বা আমাদের ধরুন ইন্টেস্টাইন, সেখানে আমাদের অনেক সময় কোলাইটিস হয়, কোলনের ইনফ্লেমেশন, মানে সেগুলো থেকেও ব্যথা হতে পারে। এমন বিভিন্ন কারণ আছে। কারণটা খুঁজে বার করার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে এবং পরীক্ষা করে আমাদের দেখতে হবে। আমরা দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছেন, বলুন কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে না, মানে ধরুন কেউ চেঁচামেচি করছে বা কিছু, আমার একটু হাতটা কাঁপে। আচ্ছা, আচ্ছা, আপনার নার্ভাস হয় তাই তো? নার্ভাস প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এইটা একটা কিন্তু শারীরিক প্রবলেম হচ্ছে সিমটমটা, কিন্তু এটা সৃষ্টি হয় কিন্তু মনের দিকে, ঠিক আছে। অনেকেরই আছে, দেখবেন এরকম, কেউ একটু রেগে গিয়ে কথা বললে তার হাত পা শরীর কাঁপে, বুক ধড়ফড় করে, ঠিক আছে। এটা কিন্তু তার হার্ট যে তার খারাপ হয়ে গেছে তার জন্য না, কিন্তু এই যে প্যালপিটেশন হয় বা ধরুন বুক ধড়ফড় করে, এটা তার একটা ভীতির থেকে, ভয়ের থেকে, ঠিক আছে। আবার অনেকের দেখা যায় কোনো খুব ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেল, সে দেখা যাচ্ছে বারে বারে টয়লেটে যাচ্ছে, এগুলো সিচুয়েশন দেখা যায়। এগুলোর জন্য কিন্তু আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। কেন আমি এই কথাটা বলি যে আয়ুর্বেদে আপনারা যে কোনো রোগ বললে আমি বলি যে হ্যাঁ, তার মধ্যে তার আয়ুর্বেদের চিকিৎসা আছে। আয়ুর্বেদের চিকিৎসাটা কিন্তু সিমটোমেটিক রিলিফ না। এই যে আপনার ধরুন বুক ধড়ফড়, মানে গা হাত পা কাঁপা শুরু করে, যদি দেখেছেন কেউ আপনার সাথে চিৎকার করে কথা বলছে বা একটু রেগে কথা বলছে, এটা হচ্ছে আয়ুর্বেদ হচ্ছে যে কারণে আপনার এই যে হাত পা গুলো কাঁপছে সেটাকে ঠিক করা। তার মানে আয়ুর্বেদ কিন্তু একজন ব্যক্তিকে সম্পূর্ণভাবে চিকিৎসা করে, তার মাথা থেকে একদম পায়ের নখ অবধি চিকিৎসা করে, এবং শরীরের সাথে মনকেও চিকিৎসা করে। আমাদের এই পদ্ধতিগুলোই কিন্তু তাই, আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু এইভাবেই কাজ করে, শরীর মন মিলিয়ে, যেটা একটা বলা হয় হলিস্টিক অ্যাপ্রোচ। আর এর জন্য কিন্তু শুধু ঔষধ নয়, তার পাশাপাশি রয়েছে কিন্তু আমাদের পঞ্চকর্মা থেরাপি। আপনার যে প্রবলেমগুলো বলছেন তার জন্য কিন্তু কিছু পঞ্চকর্মা থেরাপি আছে, যেগুলো আপনার মাথার ওপরে কিন্তু প্রয়োগ করা হয়, মস্তিষ্কে প্রয়োগ করা হয়, যাতে আপনার যে এই যে নার্ভাসনেস সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং তার পাশাপাশি যে মেডিসিন দেবে তাতে কি হবে, আপনার কনফিডেন্সটা বাড়বে, আপনার মনোবল বাড়বে, এবং দেখবেন এই সিমটমগুলো আর তখন কিন্তু আসছে না। আমরা কিন্তু আপনার হাত কাঁপার ট্রিটমেন্ট করলাম না, এই ক্ষেত্রে যে কারণে হাতটা কাঁপছে তার ট্রিটমেন্ট করলাম, অটোমেটিক দেখবেন রেজাল্ট খুব ভালো পাবেন এবং পার্মানেন্ট রেজাল্ট পাবেন। এর জন্য কিন্তু এসে ডাক্তারবাবুদের দেখাতেই হবে। শরীর এবং মন এই দুই নিয়েই কিন্তু আমাদের শুধুমাত্র শরীরের চিকিৎসা আমরা করিয়ে যাব, আমাদের শরীরের যা কিছু ছোটখাটো অসুবিধা তাই নিয়েই আমরা মাথা ঘামাবো, মনটাকে একেবারেই হেলাফেলা করব, তাহলেও কিন্তু আপনার রোগ কোনোদিনই সারবে না। শরীর ভালো রাখার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের দরকার মন ভালো রাখা। এবং মন ভালো রাখা মানে শুধুমাত্র যে পছন্দের কাজকর্ম করা বা ঘুরতে বেড়াতে যাওয়া বা পছন্দের জিনিসের মধ্যে ইনভলভ হয়ে থাকা তা কিন্তু নয়। অনেক সময় হয়তো মনের রোগ থেকে সৃষ্টি হতে পারে মাথার সমস্যা, এবং সেই মাথার সমস্যা কিন্তু বাড়তে বাড়তে এমন জায়গায় যেতে পারে যে যে কোনো শরীরের খুব কঠিন রোগের থেকেও ভয়াবহ আকার নিতে পারে। এবং সেগুলোর কোনোটাই তো আমরা প্রথম 1-2 দিনে বুঝি না, যখন সেগুলো একটা বাড়াবাড়ি জায়গায় পৌঁছায় তখন আমরা টের পাই। যার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান করা, যে আপনি শুরুতেই যে কোনো সমস্যা আপনার হচ্ছে, আপনি শুরুতেই কিন্তু একবার যোগাযোগ করুন, টেলিফোনেই কথা বলুন না হয়, তখনই আপনি জানতে পারবেন যে আপনাকে আসতে হবে কিনা। টেলিফোনেও কিন্তু অনেক কিছুর সমাধান অনেক সময় হয়ে যায়, কিন্তু তার জন্য তো ফোনটা করতে হবে। শুধুমাত্র অনুষ্ঠান দেখলে বাড়িতে বসে কখনোই হবে না। ফোন হাতের কাছে রয়েছে, নাম্বার আমি বারবার করে বলছি, স্ক্রিনে দেওয়া রয়েছে 9830235527, 9830235537 নাম্বারে অবশ্যই করে ফোন করুন এবং জানুন যে আপনি যে সমস্যাটা একটু মাত্র
এখন মনে হচ্ছে একটু মাত্র একটা সমস্যা আমার রয়েছে, এটা নিয়ে আর কি কথা বলবো, সেটা নিয়েও কথা বলুন। যত আপনি জিজ্ঞেস করবেন তত বেশি উত্তর পাবেন, তত বেশি আপনার কাছে ক্ল্যারিটি থাকবে। আমরা দেখে নেব টেলিফোনে এই মুহূর্তে কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দত্ত বাগান থেকে বলছি, সাধনা চ্যাটার্জি। আচ্ছা বলুন কি সমস্যা রয়েছে আপনার? বলছি যে আমার হাঁটু প্রচুর ব্যথা। বয়স কত আপনার? আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে হাঁটু ক্ষয় হয়ে যাচ্ছে। আপনার বয়স কত? বয়স আমার 65। 65 বছর। আর আপনার চেহারা কেমন, ভারী চেহারা না পাতলা চেহারা? আমার 83 কেজি ওজন। 83 কেজি? ওজন। হ্যাঁ, তার মানে মোটা চেহারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে যে হাঁটু বদলাতে, হাঁটু ক্ষয় হয়ে গেছে বলেছে? হাঁটুটা আমার এই 10-12 দিন ধরে সমস্যা হচ্ছে। আপনি একটা কাজ করুন, আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্মা থেরাপি আছে, ঠিক আছে? আচ্ছা। সেই ট্রিটমেন্টটা আপনার করতে হবে। আপনি একটা কাজ করুন, যে হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে না, ওখানে ফোন করবেন। ওখানে ফোন করলে ওনারা আপনাকে বলে দেবে কোথায় যেতে হবে ডাক্তার দেখাতে, ঠিক আছে? এবার আপনার বাগুইহাটি থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ আপনার কাছাকাছি মধ্যমগ্রাম আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওখানে গিয়ে দেখাবেন, দেখালে এই সমস্যাটা আস্তে আস্তে কমবে। আর হেল্পলাইন নাম্বারে তবে কল করেই কিন্তু যেতে হবে, হ্যাঁ? আর চিন্তা করবেন না। আরেকটা যেটা হচ্ছে যে আপনার যে ওজন এত বেশি না, তার জন্য অতিরিক্ত হাঁটাহাঁটি এখন করবেন না, তাহলে এই ক্ষয়টা আরো বেড়ে যাবে। আমাদের কাছে যখন আসবেন, ট্রিটমেন্ট চলবে, আস্তে আস্তে আপনার ওজনও কমে যাবে। আর তার সাথে যে আমরা ট্রিটমেন্টটা করাবো হাঁটুর ব্যথার বা হাঁটু ক্ষয় হয়ে যাওয়ার, সেইটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। আচ্ছা। হ্যাঁ ডাক্তারবাবু যা কিছু বললেন সেগুলো অবশ্যই করে কিন্তু আপনাদের পালন করতে হবে, একটু বাধ্য হতে হবে ডাক্তারবাবুদের। চিকিৎসা শুধুমাত্র যে ডাক্তারবাবুদের দায়িত্ব তা কিন্তু নয়, ডাক্তারবাবুরা তাদের সাধ্য মতন কিন্তু চেষ্টা করেন, কিন্তু তার সাথে আপনার কোঅপারেশনটাও কিন্তু ভীষণ ভীষণ ভাবে জরুরি। সুতরাং তারা যেভাবে বলবেন, এবং শুধুমাত্র চিকিৎসা পদ্ধতি কিন্তু না, ডাক্তারবাবুরা সবসময় কিন্তু একটা সম্পূর্ণ জীবন যাপনের টিপস দেন, যে আপনি কোন সময় ঘুম থেকে ওঠা আপনার জন্য উপকারী, কোন সময় খাওয়া দাওয়া করা আপনার জন্য উপকারী, দিনে কত ঘন্টা ঘুম আপনার প্রয়োজন, অর্থাৎ কিনা একটা হোলসাম লাইফস্টাইল যাকে বলে সেটা কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা, এই হোলসাম লাইফস্টাইল মেনটেন করাটা, এগুলো কি এই ব্যথা বেদনার জন্য প্রয়োজনীয়, মানে ব্যথা বেদনাকে কন্ট্রোলে রাখার জন্য? দেখুন, যে কোনো রোগ হোক না কেন, আমি যদি একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করি, যেখানে আমার কয়েকটা জিনিসের দিকে নজর রাখতে হবে, একদম বেসিক জিনিস, সেটা হচ্ছে আমার খাদ্য খাবার, ডেইলি রুটিনে আমার ব্যায়াম থাকবে, আর মানে বা ফিজিক্যাল এক্সারসাইজ থাকবে, তার সাথে সাথে আমার ঘুমটা ঠিক হবে, এবং যতটা সম্ভব আমার কিন্তু মানসিক চাপটাকে দূরে সরিয়ে রাখতে হবে। এই চারটে জিনিস যদি আমরা ঠিক রাখি, তাহলে প্রথম যেটা হবে আমাদের, যে আমাদের হরমোনগুলো ঠিক মতো কাজ করবে। তারপরে আমাদের যে শরীরের মধ্যে পুষ্টি, সেটা ঠিক মতো কাজ করবে। শরীরের যে ক্ষয়ক্ষতি যেগুলো হচ্ছে, সেটা ঠিক মতো করে রিপেয়ার হবে। এই যখন এই ব্যাপারগুলো ঠিক থাকবে এবং আমার মন আনন্দে থাকবে, কারণ আমি যদি স্ট্রেসটাকে দূরে সরিয়ে রাখতে পারি, আমার যে ভেতরে আনন্দ থাকবে, পজিটিভিটি থাকবে, সব মিলিয়ে কিন্তু আমি সুস্থই হয়ে যাব। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা অনেক বছর ধরে বাঁচে, তাদের মধ্যে কিন্তু এই চারটে জিনিস অন্যদের থেকে কিন্তু বেটার থাকে। আমি বলবো না যে সবকিছু 100% পারফেক্ট থাকে, কিন্তু সেটা কোনোদিনই হওয়া সম্ভব হয় না মানুষের, লাখে একজনের হতে পারে, কিন্তু অন্যদের থেকে কন্ডিশনগুলো বেটার থাকে। যার ধরুন এখন 90 বছর বা 100 বছর, তার দেখবেন 100 বছর আগে কিন্তু এত মানসিক চাপ ছিল না, যেটা আজকের দিনের ছেলে মেয়েদের মধ্যে থাকছে, বা আমাদের বয়সী পুরুষ বা মহিলাদের থাকছে, ঠিক আছে? এটা দ্বিতীয় কথা, সেই সময় যে খাদ্য খাবারগুলো তারা খেয়েছে, তার কিন্তু সঠিক টাইম মেনে, এবং সব রকম খাদ্য খাবার খেত যেগুলো ঘরের তৈরি ছিল, এটা। তৃতীয়ত, তারা কায়িক পরিশ্রম করতো, এতটাই পরিশ্রম করতে হতো যে কোথাও যেতে গেলে অনেকটা হেঁটে যেতে হতো, বা তখন আজকের মতো এত ফাস্ট যানবাহনও ছিল না, তার জন্য তাদের কিন্তু অনেকটা সময়ই এই পরিশ্রম করতে হতো, আর রাতে তাদের কিন্তু ঘুম হতো। এই যে জিনিসগুলো ঠিক থাকতো বলেই তাদের কিন্তু অতটা মানসিক চাপ ছিল না। তখন আরেকটা ব্যাপার ছিল, যেটা এখন না, এখন সেইটা নয়, তখন চাহিদা কম ছিল মানুষের।
যে কোনো চাহিদা, সেটা আর্থিক চাহিদা হোক, কোনো বস্তু বিষয়ে হোক, বা যে কোনো একটা মানসিক ব্যাপারে হোক, চাহিদা তখন ছিল কম। চাহিদা কম থাকায় তাদের সেই চাহিদাটা হয়তো পূরণ হয়ে যেত বা নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেওয়ার মতো ক্ষমতা থাকতো। আজকাল মানুষের চাহিদা বেড়ে গেছে আর অ্যাডজাস্ট করার মতো ক্ষমতাও কমে গেছে, তার জন্য কিন্তু মানসিক চাপ অনেক বেশি বেড়ে গেছে। তো তার জন্যই যে আমরা যদি সেদিকটায় আমরা যতটা নজর দিতে পারবো, যত প্রাকৃতিকভাবে নিজেদেরকে মেনটেন করতে পারবো, যতটা ভালোভাবে প্রকৃতির সাথে মিশে থাকতে পারবো, আর্টিফিশিয়াল জিনিসগুলোকে যত দূরে সরিয়ে রাখতে পারবো, দেখবেন আমরা ততটাই কিন্তু বেশি ভালো থাকছি, সেটা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন টেলিফোনে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। আচ্ছা, কি সমস্যা রয়েছে আপনার? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার মানে ঠান্ডা লাগার একটা সমস্যা আছে, আর তার ইয়েটা মাথাও ধরে প্রচুর। এটা কি পার্টিকুলার বর্ষাকালে না সারা বছর? না, সারা বছর। আচ্ছা, সারা বছর। আচ্ছা, ঠান্ডা লাগার ব্যাপারটা আছে যে আপনি ওটা কি কি বলবো সারা বছরই হচ্ছে, এর জন্য কোনো চিকিৎসা করিয়েছিলেন? না না না, চিকিৎসা করাননি। তো ঠান্ডা লাগলে আপনি কি করেন? ওষুধ এনে খেতে হয়। আচ্ছা, দোকান থেকে ওষুধ এনে খান, তখন ওটা ঠিক হয় এবং পরে আবার ওটা বেড়ে যায়, তাই তো? দেখুন, আপনার এই ঠান্ডা লাগার ব্যাপারটা কিন্তু একটা ক্রনিক জায়গায় চলে গেছে এবং আপনার দেখা যাবে দুটো ব্যাপার। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা হয়তো কমছে, আরেকটা জিনিস যেটা আপনার কি বলবো যে অ্যালার্জির ব্যাপারটা, তো অ্যালার্জির ব্যাপারটা দেখা যাবে পরীক্ষা করলে যে অ্যালার্জির ব্যাপারটা বেশি আছে। তো এই জিনিসগুলো কারেকশন করতে হবে। এই জিনিসগুলো আমরা ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু কারেকশন করতে পারবো, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়াতে পারবো রোগের, এবং তার পাশাপাশি দেখা যাবে অ্যালার্জিটাকেও আমরা কমিয়ে নর্মালে আনছি। তো এই দুটো যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনার বারে বারে ঠান্ডাও লাগবে না, আর ঠান্ডা না লাগলে ঠান্ডা থেকে যে আপনার ব্যথা ট্যাথাগুলো হচ্ছে, মাথা ব্যথা ট্যাথা, সেগুলোও কিন্তু অটোমেটিক কমে যাবে। বর্ষাকালে সাধারণত আমরা দেখে থাকি যে আমাদের যা কিছু ব্যথা বেদনা রোগ ভোগ সবকিছুই একটু বেড়ে যায়। তো সেই নিয়ে আমরা বারবারই অনুষ্ঠানে বলি যে বর্ষাকালে আপনাদের একটু বিশেষ করে নিজেদের প্রতি যত্নবান হতে হবে। আজকে প্রথম ফোনটাই যেরকম এসেছিল যে তার বর্ষার এই জমা জলে পা যেহেতু অনেকক্ষণ ভেজা থাকে তার জন্য ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। তো ফাঙ্গাল ইনফেকশন হোক বা পেটে ব্যথা হোক বা জ্বরজারি হোক, যাই হোক না কেন, বর্ষাকালে আমাদেরকে কিছু বিশেষ টিপস মেনে চলতে হবে। তো এরকম কিছু টিপস আমি যাকে আমরা বলে থাকি জীবনদায়ী টিপস, সেরকম কিছু টিপস বিশেষ করে বর্ষাকালের জন্য একেবারে ঘরোয়া, মানে আপনার যে কিছু হতেই হবে কিছু টিপস নেওয়ার জন্য তা তো নয়। আপনার তো সবার আগে এটা দরকার যে যাতে আমার কিছু না হয়, যাতে আমি আগে থেকেই নিজেকে সুস্থ রাখতে পারি, সেই রকমই কিছু টিপস আমি বলবো ডাক্তারবাবু যদি আমাদেরকে বলে দেন। দেখুন, বর্ষাকালে সবচেয়ে যেটা বেশি হয় যে একটু ভিজে গেলেই ঠান্ডা লেগে যায়, এটা হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায়। আরেকটা প্রবলেম দেখা যায় যে যেহেতু স্যাঁতস্যাঁতে থাকে অনেকের ফাঙ্গাল ইনফেকশন হয়। তো ফাঙ্গাল ইনফেকশনটার জন্য কি করতে হবে, সেটা যাতে না হয়, স্কিনের সমস্যা সেটা যাতে না হয় তার জন্য আমাদের একদম ড্রাই জিনিস কাপড় পরতে হবে, সূর্যের আলোতে ভালো করে আমাদের জামা কাপড় শুকাতে হবে। বর্ষাকালে কি হয়, অনেকেই দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে শুকাতে দিয়ে দিচ্ছে, বা ধরুন ওয়াশিং মেশিন থেকে যেটা ড্রাই হচ্ছে তারপরে আর সেটা ভালো মতো একটু মেলে দিচ্ছে না। ঠিক আছে, ওয়াশিং মেশিনে পুরোটা ড্রাই হয়ে গেলেও ময়েশ্চার থাকে তার মধ্যে, সেটাকে কিন্তু শুকাতে হবে। চেষ্টা করতে হবে যতটা সূর্যের আলোতে পারা যায় সেগুলো কিন্তু করা। তো এরকম, এবং আমাদের গায়ে যেখানে মানে জল যাতে জমে না থাকে, সেটা হাত পায়ের হোক, শরীরের বিভিন্ন জায়গায় হোক। আমার অনেকের হ্যাবিট আছে স্নান করার পর ভালো করে গাটা মোছে না, জল নিয়েই থেকে গেল, কেন গরম লাগছে, ওটা আরাম লাগছে, এটা কিন্তু খুব ক্ষতিকর। ঠিক আছে, এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের জন্য বললাম। তার পাশাপাশি আরেকটা মাথায় রাখতে হবে যে ভিজে যাওয়া, চট করে ঠান্ডা লেগে যাওয়া, এর জন্য উপায় কি আছে? প্রথম কথা তো আমরা প্রোটেকশন নিয়ে সবসময় যাওয়া উচিত, আর মানে ছাতা ব্যবহার করা, রেনকোট ব্যবহার করা, পায়ে ভিজে থাকলে সেই ভিজে পাটায় যেন আমরা সারাক্ষণ না থাকি, মোজাটা যাতে খুলে ফেলি, জুতোটা যাতে খুলে রাখা হয়, এগুলো মেনটেন করা। এবার বলছি যে নিজেদের যে টোটকা যেটা বলছি সেটা কি করবেন, সেটার জন্য আপনার কি করতে হবে, রেগুলার এসে একটু হালকা গরম জলের মধ্যে আধ ঘন্টা পাটা ডুবিয়ে রাখবেন। তাতে কি হবে, আপনার কিন্তু ঠান্ডা লাগাটা চট করে লাগবে না, এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে
ডেইলি যদি দেখছেন অল্প অল্প ঠান্ডা লাগছে, নাক সুরসুর করছে, হাঁচি আসছে, এই পায়ে তো ডিপ করে রাখবেন এটা আধ ঘন্টা। তার পাশাপাশি কি হচ্ছে, স্টিম ভেপার নেওয়া শুরু করবেন মুখের, যাতে নাক মুখ দিয়ে যাতে আপনার ওই গরম ভাবটা ঢোকে। জল ফুটন্ত জলের পাত্র একটা রেখে সেটা থেকে ভেপার নেবেন। আর যদি দেখছেন কারো গলা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, তাহলে কাড়া বানিয়ে খাবেন একটা। মানে কি করবেন, কিছু পিপুল নেবেন অল্প, তার সাথে গোলমরিচ নেবেন, লং নেবেন, তারপরে বাসক পাতা থাকলে বাসক পাতা নেবেন, এবং তার সাথে নেবেন কি যষ্টি মধু। এগুলো সব একসাথে করে 2-2.5 কাপ জলটাকে মধ্যে দিয়ে দেবেন, ফুটিয়ে নেবেন, ফোটাতে ফোটাতে 1 কাপ জল করবেন, যেটা ছেঁকে চায়ের মতো হবে। তার সাথে একটু মিছরি অথবা মধু মিশিয়ে, মিছরি বলতে তাল মিছরি, অথবা মধু 1/2 চামচ মিশিয়ে এটা চায়ের মতো করে দিনে 2বার থেকে 3বার খাবেন। তাহলে দেখবেন প্রবলেমগুলো অনেক কিন্তু কমে যাচ্ছে। এই যে জীবনদায়ী টোটকাগুলো ডাক্তারবাবুরা বলেন, এগুলো যদি প্রত্যেকদিন ফলো করতে থাকেন তাহলেই দেখবেন যে এই বর্ষাকালীন, বিশেষ করে বর্ষাকালীন যা কিছু রোগভোগ আমাদের হয় তার কিন্তু অনেকটাই উপশম হবে। আমি নিজেও ইনফ্যাক্ট ডাক্তারবাবুর এই সমস্ত টিপস ফলো করি, এবং প্রত্যেকদিন এই যে যাতায়াতের পথে না চাইতেও ভিজে যেতে হয়, এবং তার থেকে অবশ্যম্ভাবী রোগ কিছু তো হয়েই থাকে, জ্বরজারি হয়ে থাকে, গলা ব্যথা, গলা ভাঙা, গলা বসা, এগুলো তো খুব কমন ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে। তো এগুলোর থেকে বাঁচার জন্য কিন্তু এই টিপস ভীষণভাবে উপকারী। আমি সকলের জানার জন্য আরেকবার বলে দিই যে কোন দিন কোন ডাক্তারবাবুকে কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন। হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ থাকছেন ডক্টর আর দে, বহরমপুরে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, আগরতলাতে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর বি শর্মা, নিউ কোচবিহারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, মেচেদাতে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, শিলচরে থাকছেন ডক্টর এস ঘোষাল, গুয়াহাটিতে থাকছেন ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, নিউ আলিপুরে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে 15ই সেপ্টেম্বরের পর আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, সেটাও কিন্তু 15ই সেপ্টেম্বরের পর। এবং হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের 9830235527 অথবা 9830235537। এই দুটি নাম্বার রয়েছে, সর্বদা সবসময় খোলা। তাতে ফোন করে আপনাদের সরাসরি চলে আসতে হবে এই চেম্বারগুলোতে, যেটা আপনার বাড়ির কাছে। আজকে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে, তবুও শেষ মুহূর্তে আমি আরেকটা জিনিস খুব চট করে জেনে নেব ডাক্তারবাবুর কাছ থেকে, যে ধরুন আপনার কোথাও চোট লাগলো, যেটা আমরা এর আগে একবার আলোচনা করলাম যে ছোটবেলায় পাওয়া চোট, কিন্তু ছোটবেলায় পাওয়া চোট তো কিভাবে কি মানে উপসর্গ দেখে আপনি কিভাবে সেটা চিকিৎসা করাবেন, মানে কিভাবে বুঝবেন যে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা অলরেডি আমরা জেনে নিয়েছি। এবারে জানবো যে খুব সাধারণ পা মুচকে যাওয়া, খুব সাধারণ দরজায় আঙুল চিপে যাওয়া, মানে একেবারে দৈনন্দিন জীবনের ছোটখাটো চোট, সেগুলো নিয়ে আমাদের কতটা কনসিয়াস হওয়া উচিত, কারণ এর থেকে কি হতে পারে আমরা জানি না, যিনি জানেন তার থেকেই জেনে নেন। দেখুন, হঠাৎ করে চোট পাওয়ার সেটা যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে তো অবশ্যই ডাক্তারবাবুদের কাছে যেতে হবে। কিন্তু দেখা যাচ্ছে প্রথমেই যেটা আমাদের ফার্স্ট এড হিসাবে করা উচিত, ধরুন আপনার যেটা বললেন যে পাটা হড়কে গেছে, ওখানে দেখবেন একটু পরেই পেন হচ্ছে, সেখানে প্রথম কথা হচ্ছে কি আইস দিতে হবে। সেখানে কিন্তু কোনো মতেই গরম সেক দেওয়া চলবে না। মোটামুটি 48 ঘন্টা পর্যন্ত কিন্তু সেই টাইমে আপনার আইস দিতে হবে, মাঝে মাঝে গরম মানে বরফের সেক দিতে হবে, যেটা ঠিক আছে। সেটা বিভিন্ন পদ্ধতিতে করা যায়। এখন তো আইস প্যাক বেরিয়ে গেছে, সেটা অনেক সুবিধে করতে। তো আইস দিলে কি হবে, আপনার ফোলা ভাবটা হবে না, এবং ব্যথাটাও কিন্তু কম থাকবে এটা। এবং যদি দেখা যাচ্ছে সেখানে ওরকম করার পরেও পেইনটা কমছে না 1-2 দিনের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এক্সরে করতে হবে, দেখতে হবে কি সমস্যা হয়েছে, সেখানে কোনোরকম ক্র্যাক হয়েছে কিনা বা কোনো রকম ফ্র্যাকচার হয়েছে কিনা, এগুলো কিন্তু দেখার অবশ্যই দরকার আছে। দুরকম হয়, একটা হচ্ছে হাড়ের ক্ষয়ক্ষতি হয়, আরেকটা হয় কি যে সফট টিস্যু মানে মাসেলসের অথবা টেন্ডন, লিগামেন্ট, তারপরে হচ্ছে কার্টিলেজ, এগুলোর মধ্যে চোট। তো এগুলো সফট টিস্যু বলা হয়। তো এগুলোর মধ্যেও আঘাত
অনেক সময় কিন্তু হয়। কি হয়েছে না হয়েছে কিন্তু এটা শুধু সবসময় দেখে বোঝা যাবে না, তার জন্য কিন্তু এক্সরে করতে হবে এবং ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। একদমই তাই, সঙ্গে সঙ্গে একটা রিপোর্ট করিয়ে নেবেন এবং চলে আসবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে কোনো আপনার বাড়ির কাছের চেম্বারে। ঠিক যেভাবে এই এখন যাদেরকে আপনারা দেখবেন তারা উপশম পেয়েছে, ঠিক সেভাবেই কিন্তু আপনি উপশম পেতে পারেন। দেখতে থাকুন কারা কিভাবে এসে কতটা উপকৃত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তার বাড়ির কাছের চেম্বারে। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তো- অ্যালোপ্যাথিক তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি আমাদের এনবিপি তে এসছেন হ্যাঁ। একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। Yes. আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? না, সুগারের ওষুধ আচ্ছা। খাচ্ছি না। আর? তারপরে ব্যথার ওষুধ আমি থেকে বন্ধ করে দিয়েছি প্রায়। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম, তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল, আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম, আচ্ছা, তাতে রেজাল্ট রেজাল্ট পাইনি, মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা, ব্যথা হতো, খুব ব্যথা হতো। ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটাও? ব্যথা হতো, হ্যাঁ। ব্যথা হতো। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপি তে এসে যে ট্রিটমেন্ট করলেন খুব ভালো। তাতে খুব রেজাল্ট result পেয়েছেন? হ্যাঁ, result তো পেয়েছি। পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপি তে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাবের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো লাগবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানা রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা, এই আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। বিভিন্ন রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা আমি করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি এখানে হ্যাঁ, দেখার অনেকই পর? খুশি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম।